ফাল্গুনি, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি না বড় হয়ে ডাক্তার হতে চাই। হ্যাঁ, ছোটবেলায় কেউ আমাকে কি হতে চাও জিজ্ঞেস করলে আমিও নির্দ্বিধায় বলতাম আমি ডাক্তার হতে চাই। কিন্তু দেখুন, আজ আমি একজন ইউটিউবার এবং আমি আমার কাজকে খুব ভালোবাসি। এর মানে এই নয় যে আমি ডাক্তারি পেশা বা ডাক্তারদেরকে অসম্মান করছি, বরং আমার মতে টিচারশিপ এবং ডাক্তারি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে মহান পেশা। তাই তো এগুলোকে নোবেল প্রফেশন বলা হয়। কিন্তু 10 বছর বয়সী একটা বাচ্চা কি কোনোভাবেই নিজের ক্যারিয়ার ডিসাইড করার ক্ষমতা রাখতে পারে? মোটেও না, বরং তার মাথায় এসব কথা ঢুকিয়ে দিয়েছে তার বাবা মা। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আপনাকে বলছি, আপনি কি নিজের সন্তানকে ডাক্তার বানাতে চান? কিন্তু কেন? এই প্রশ্নের অনেকগুলো উত্তর আছে। কেউ বলবে ডাক্তারি একটা মহান পেশা, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেকে বলবে ডাক্তারদের অনেক টাকা। আর আমার স্বপ্ন, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো। কেননা পরিবারে একজন ডাক্তার থাকা তো দরকার। আর মেয়ে যদি ডাক্তার হয় তাহলে তো কথাই নেই, ভালো একটা ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আবার ছেলের ক্ষেত্রেও সেম। তাছাড়া আমার সন্তান ডাক্তার, এই কথাটা বললেই তো সমাজে আমার সম্মান অনেক বেশি বেড়ে যাবে। শাবাশ বেটা। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে সে কি আপনার আদরের সন্তান, নাকি একটি পণ্য, যেই পণ্যটিকে প্রদর্শন করে আপনি সম্মান অর্জন করতে চান? আপনি কি আসলে তার উপর নিজের স্বপ্নটা চাপিয়ে দিতে চান, নাকি আপনার সন্তানের স্বপ্ন পূরণ করতে চান? আপনার সন্তানের স্বপ্ন কি আদৌ ডাক্তার হওয়া? আপনি কি জানেন ডাক্তার হওয়ার গৌরবের পেছনে রয়েছে ডাক্তারি জীবনের অন্ধকার এক জগৎ? ক্লিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ জানাবো ডাক্তার হওয়ার স্বপ্নের পেছনে পিছে যাওয়া মানুষগুলোর সাত কাহন। আমাদের না খাওয়াই যেভাবে মারতেছে, দরকার নেই আমাদের গুলি করে মেরে ফেলুন। না খাওয়াই মরার চেয়ে গুলি করে মরে যাওয়া ভালো একবারে। কম্পিটিশন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শেষ তথ্য অনুযায়ী এবার বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার যুদ্ধে 1,04,044 জন অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা 37টি, যেখানে সিট আছে 5,380টি। তার মানে প্রত্যেকটি সিটের জন্য লড়াই করবে 19 থেকে 20 জন স্টুডেন্ট, অর্থাৎ 99,000 শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় বাদ পড়ে যাবে। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে সিট আছে 6,168টি। কিন্তু সেই যুদ্ধে জিততে গেলে মেধার আগে আপনাকে আগে গুনতে হবে টাকার অঙ্কটা, কারণ প্রাইভেট সেক্টরে মোটা অঙ্কের টাকা এবং ট্যালেন্ট দুটোই প্রয়োজন। ডাক্তারদের অনেক টাকা, কম বেশি সকলেরই ধারণা যে ডাক্তারদের অনেক টাকা। কিন্তু আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশি ডাক্তারদের বাস্তব জীবনের কষ্টের কথা। আমাদের রিকশাওয়ালা ডাক্তারদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু তারা অশিক্ষিত এবং আমরা শিক্ষিত। এবং আমাদের এই শিক্ষার আমরা কোনো মূল্য পাচ্ছি না, আমরা কোনো মর্যাদা পাচ্ছি না। 5 বছর MBBS কোর্স করার পর ডাক্তারদেরকে ইন্টার্নশিপের ভাতা দেওয়া হয় মাত্র 15,000 টাকা। জি হ্যাঁ, মাত্র 15,000 টাকা। আরো আছে শুনুন, ইন্টার্নশিপ শেষে আপনি একজন পরিপূর্ণ ডাক্তার এবং আপনার ইনকাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনটাই আশা করে বসে থাকবে আপনার পরিবার তথা এই সমাজ। তবে চলুন জেনে নেই ডাক্তারদের আসল ইনকাম কত। এই 15,000 টাকা মেডিকেল ভাতা শেষ করে আপনি যখন মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা হসপিটালে যাবেন, তখন আপনার বেতন শুরু হবে মাত্র 14 থেকে 18,000 টাকা দিয়ে এবং এক একটি পোস্টের জন্য সিভি জমা দেবে 70 জন করে ডাক্তার। আর যদি আপনি কোনো ক্লিনিকে কাজ করেন, তবে 8 ঘন্টার ডিউটির জন্য আপনাকে দেওয়া হবে মাত্র 400 থেকে 500 টাকা। আর যদি সেদিন আপনার ভাগ্য ভালো হয় আর কোনো অপারেশন হয়, তবে সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য ক্লিনিক মালিক পক্ষ আপনাকে দেবে মাত্র 150 থেকে 200 টাকা। আর সার্জন যদি আপনার কাজে খুশি হয়, তাহলে সর্বোচ্চ 300 থেকে 500 টাকা পেতে পারেন। ডাক্তারদের তো অনেক টাকা, কিন্তু সিম্পল MBBS ডাক্তারদের কোনো টাকা নেই, সেটা হয়তো বুঝেই গেছেন। তবে কি টাকা আছে পোস্ট গ্রাজুয়েশনে? চলুন তবে সেই গল্পটাও শুনে নেই। পোস্ট গ্রাজুয়েশনে FCPS, MD অথবা MS আপনার জীবন থেকে কেড়ে নেবে আরো 5 থেকে 10টি বছর এবং তারপর আপনার মাসিক ভাতা হবে মাত্র 20,000 টাকা। এই 20,000 টাকা ভাতা দিয়ে আজকাল একটা নিম্নবিত্ত পরিবারও ভালোভাবে চলতে পারে না। তাই তো হাজারো ডাক্তার
এভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছে। আমাদের দাবি আমাদের দাবি কিন্তু দীর্ঘ 2 মাস আন্দোলন করার পর তাদের ভাতা 20,000 থেকে মাত্র 25,000 টাকা করা হয়েছে। দাবি ছিল 50,000 টাকার। হ্যাঁ, এখানে মানে 25,000 টাকা, মানে এটা কি বললো, মানে 25,000 টাকা তো একটা ড্রাইভারের স্যালারি। এটুকুই নয়, যখন আপনি রাজপথে নিজের ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করতে নামবেন, তখন আপনার অ্যাপ্রনের কলারটা ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে এবং আপনার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হবে। অবাক করা এক দেশ, তার চাইতেও বেশি অবাক করা মানুষগুলো। যে মানুষগুলো রোগাক্রান্ত হলে বা জীবন মৃত্যুর দোরগোড়ায় পড়লে আপনার হাত দুটো ধরে বলবে, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, আপনি তো মহান, আপনি চাইলেই আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারবেন। অর্থাৎ যাদের কাছে সৃষ্টিকর্তার পরে ডাক্তারদের স্থান, সেই মানুষগুলোই আপনার হকের লড়াইয়ের সময় আপনারই অ্যাপ্রনের কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাবে। তাই এই ভাতা বাড়ানোর আন্দোলনে একজন ডাক্তার অনেক কষ্ট নিয়ে বলেছিলেন, হায় রে বাংলাদেশ, এখানে একজন ডাক্তারের চাইতে রিকশাওয়ালার কামাই বেশি। বাংলাদেশে 2টা শ্রেণীর লোক মানবেতর জীবন যাপন করছে, এক রিকশাওয়ালা, 2 হচ্ছে ডাক্তার। এবার চলুন জেনে নেই ক্যাডার ডাক্তারদের সম্পর্কে। এরা হচ্ছেন বিসিএস ক্যাডার ডাক্তার, আর এদের গল্পটা আরো শকিং। এরা নিজেদের ক্যারিয়ারের শুরুটাই করে গ্রামের ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল পিটুনি খেয়ে, অর্থাৎ নেতাদের গালি, প্রশাসনের বুলি এবং একই সাথে কিছু হলে পেটাও ডাক্তার। হসপিটালে অক্সিজেন নেই, পেটাও ডাক্তার। রোড অ্যাক্সিডেন্টে রোগী মারা গেছে, সেই রোগীর মৃত্যু ঘোষণা করেছে হসপিটালে, পেটাও ডাক্তার। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে কোন ডাক্তারদের ইনকাম বেশি? তাই টাকা ইনকামের উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই পেশায় আসেন, তাহলে নিঃসন্দেহে আপনি একটি হতাশাগ্রস্ত জীবন যাপন করবেন। বিশ্বের অধিকাংশ ডাক্তাররা নিজেরাই অসুস্থ, সকাল সন্ধে তাদেরকে ওষুধ খেয়ে চেম্বারে বা হসপিটালে ডিউটি করতে যেতে হয়। আপনাদেরকে বলে রাখি, ডাক্তারদের গড়ায়ু অন্যান্য মানুষদের গড়ায়ুর চেয়ে 10 বছর কম। এবং হতাশাগ্রস্ত হয়ে আমেরিকার মতো দেশে প্রতি বছর প্রায় 300 থেকে 400 জন ডাক্তার আত্মহত্যার পথ বেছে নেয়। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মেডিকেল স্টুডেন্টদের প্রায় 1/4 শিক্ষা জীবনের কোনো না কোনো অংশে আত্মহত্যার কথা ভেবেছে। আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2020 সালে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের 12 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে। ভাবতে পারছেন, যাদের জীবনের লক্ষ্য ছিল অন্যের জীবন বাঁচানো, তারা কিনা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। স্ট্রাগল, কঠিন ভর্তি পরীক্ষার যুদ্ধে জয়ী হওয়ার পর আপনার এমবিবিএস এর শুরুই হবে 5 বছরের কারাবন্দী জীবন দিয়ে। সেখানে প্রথম দিন থেকেই শুরু হবে মৃত লাশ, মেডিকেল ইনস্ট্রুমেন্ট এবং বিষাক্ত ফরমালিন হাত দিয়ে নেড়ে চেড়ে। এভাবেই কাটবে আপনার 5টি বছর। 5 years later এরপর ঢুকবেন দ্বিতীয় কারাগার ইন্টার্নশিপে। সেখানে আপনার প্রতিটা দিন কাটবে হাড় ভাঙা কষ্ট এবং সিনিয়রদের অর্ডার পালন করতে করতে। फर्स्ट ईयर यस कपड़े उतार फिर बताता हूँ। देखिए रैगिंग इज नॉट अलाउड। তবে এখানেই শেষ নয়, বরং এখান থেকে আপনার আসল কষ্টের জীবন শুরু। অনেকেরই ধারণা যে এমবিবিএস পাশ করলেই তো লাইফ সেটেল, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করার আগ পর্যন্ত আপনাকে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে। তাছাড়াও 5 বছরের এমবিবিএস এর পর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং মাস্টার্স লেভেলের বিভিন্ন ডিগ্রির প্রয়োজন হয়। একজন ডাক্তারকে বিশেষজ্ঞ হতে হলে প্রায় 14 বছর একাডেমিক্যালি পড়াশোনা করতে হয় এবং বিজ্ঞানের উন্নতির সাথে নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে এই পড়াশোনা আজীবন চালিয়ে যেতে হয়। একজন ডাক্তারের স্ট্রেসের পরিমাণ অন্য যে কোনো প্রফেশনের চেয়ে অনেক অনেক বেশি। একজন ডাক্তার সাধারণত খুব কম সময় ঘুমাতে পারেন এবং রাত বিরেতে যখন তখন যে কোনো পরিস্থিতিতে তাকে ডিউটিতে জয়েন করতে হতে পারে। এরপর বাসায় ফিরে যেটুকু সময় হাতে থাকে সেই সময়টাতেও পড়াশোনা চালিয়ে যেতে হয়। কথায় আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, যা ডাক্তারদের জীবনের সাথে একেবারে মিলে যায়। জীবন বাঁচানোর ক্ষমতা যার হাতে, তার জীবনটা কতটা দায়িত্ব, চাপ এবং বিভীষিকাপূর্ণ হতে পারে তা কেবল একজন ডাক্তারই জানেন। তাই আপনার গর্বের জন্য বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার সন্তানকে এই দুর্দশায় না ফেলে দিয়ে
তাকে বলুন, सॉरी लात मारता तू फुटबॉलर बनेगा वरना जो दिल करे बन। আমি আবারও বলছি, ডাক্তারি একটি মহৎ পেশা। এই পৃথিবী, এই সমাজ ডাক্তারদের ছাড়া অকল্পনীয়। আর কোনো মহৎ কাজ কাউকে চাপিয়ে দিলে হয় না। আপনার মন থেকে যদি ডাক আসে যে আপনি ডাক্তার হবেন, মানুষের সেবা করবেন, তবে আপনি নিজের ইচ্ছায় মহান এই পেশাকে বেছে নিন। লোক দেখানোর জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বা বেশি টাকা ইনকাম করার জন্য এই পেশা নয়। এই পৃথিবীর সকল সৎ এবং নিঃস্বার্থ ডাক্তারদেরকে সম্মান জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাকে সামনে পেলে গায়েতে বিষ্ঠা ঢেলে ভাবো পাওয়া যাবে সব প্রতিকার। আমি ডাক্তার।